ছেলেটা লজ্জে মাথা নুয়ে বারবার বলছে। আমি ওভাবে বলতে চাইনি আন্টি, আমি এক্সট্রিমলি সরি। মোনা হেসে বলল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে তুমি খুব দুষ্টু স্বভাবের, তাই না? মোনার সহজ আচরণে ছেলেটা অবাক হয়ে হেসে উত্তর দিল। মানে আন্টি একটু মাঝে মাঝে বেশি দুষ্টুমি করে ফেলি। মোনা হেসে বলল। কোনো সমস্যা নেই, দুষ্টুমি করা ভালো। সবাই মিলে বাসায় এসো একদিন। ঈশান তো তেমন দুষ্টুমি করে না, তোমাদের পেয়ে যদি একটু করে। এছাড়া আন্টির হাতে চিকেন বিরিয়ানি খেয়ে যাবে, আশা করি খুব ভালো লাগবে। অবশ্যই আন্টি। ঈশানকে নিয়ে আড়ালে এসে স্নেহর বন্ধু সবার মুখে একই কথা, আন্টি যে রাগ করবে না এটা ওরা ভাবতেই পারেনি। ঈশান কলার উঠিয়ে বলে। আমার মা তো তাই। ইমরানের ডাক পড়ল। মোনা অভিভাবকদের বাসায় দাওয়াত দিল। ঈশান বাসায় চলে যাওয়ার অনুমতি নিল শিক্ষকদের কাছ থেকে। গাড়িতে উঠেই বাবাকে বলল। পাপ্পা, আজ বাইরে লাঞ্চ করি আমরা তিনজন। ইমরান মাথা নেড়ে সায় দিল। মোনার চিটে মাথা রেখে জানালার বাইরে চোখ রাখল। ডান পাশের চোখের কানিশ ভিজে উঠল। কনিষ্ঠতার চাপে আলতো করে মুছে নিল সেটুকু। ঈশান বাবার সাথে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। মোনা না করা প্রশ্নটাও করে নিল। পাপ্পা, নানা ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। নিয়ে আসোনি কেন? ক্লান্ত ছিল, বাসায় নামিয়ে দিলাম। শরীর এখনো অনেক দুর্বল, একটু বিশ্রাম নিক, পরে যে দেখা করে এসো। ঠিক আছে। দু লাইন প্রয়োজনীয় কথা ছাড়া কথাই বলছে না, অথচ ছেলের সুখ দুঃখের সব আলাপ নিয়ে বসেছে। রবিনও আলোচনায় অংশ নিচ্ছে। গাড়ির এই ভরা আবহে অন্য একটি প্রাণী যে নিশ্চুপ হয়তো তার লক্ষ্যই হয়নি। পাশাপাশি বসে থাকা দম্পতি দূরত্ব আকাশ সম। দুপুরে 1টা নাগাদ গাড়ির রেস্টুরেন্টে ঈশান সকলের পছন্দের খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে চলে গেল। ইমরানের মনোযোগ ফোনে, মনের চোখ নিবদ্ধ শূন্য টেবিলে। ইমরানের দিকে না তাকিয়ে মাথা নিচু করে প্রশ্ন করেই ফেলল। বাবা কেমন আছে? আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে? আলহামদুলিল্লাহ। পরাজিত সৈনিকের মতো মাথা নত। প্রহর গুনছে ঈশানের ফিরে আসার। নিজেদের মাঝে আজ দূরত্ব, সংকোচ বোধে মোনা সরি বলেনি এতদিনও। অন্যদিকে ইমরানের মাঝে সম্পর্কের সমঝোতার কোনো আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। ঈশান ফিরে এলো। দুপুরে লাঞ্চ সেরে ঈশানকে পাশে পাঠিয়ে মোনা এবং ইমরান অফিসের দিকে চলে আসলো। রাস্তাটুকু মনে হয়েছে অসীম, সমাপ্তিহীন। এতটা সংকোচবোধ মোনার কখনো হয়নি। লিফটে ওঠার পর মোনা এক হাত দিয়ে লিফট ধরেছিল। 13 তলায় লিফট থামে বরাবরের মতো। মোনার দু চোখে ক্লান্তি আর বিষাদ। সব কাজ ছেড়ে পাশে ফেরা প্রয়োজন। কোমরের এবং ঘাড়ের ব্যথাটা বাড়ছে। প্রেগনেন্সির সময়ে এক একটা জটিলতা এক এক রকম। রেস্টুরেন্টে খাবারের পর এখন মনে হচ্ছে খানিকটা শুতে পারলে ভালো হতো। শরীর ঝিমিয়ে আসছে। তামান্না এসেছে মিনহাজের ডেস্কে। মোনা আপাতত সেখানে বসে পেপারগুলো সাইন করছে। তামান্নার পিছু পিছু বাকিরাও এলো। কিছুক্ষণ গল্প করলো। চৈতি বলল। মোনা, আজ তোমাকে বেশ সুন্দর লাগছে। কোথাও গিয়েছিলে? মোনা অনিচ্ছুক হেসে বলল। হ্যাঁ আপু, ঈশানের প্যারেন্টস মিটিং ছিল। আচ্ছা, তোমার কি শরীর খারাপ? না, আমি ঠিক আছি। কিছুক্ষণ গল্প করতেই সকলে বেরিয়ে গেল। মোনার শরীর আর সইছে না। উঠে দাঁড়ায় ব্যাগ নিয়ে। ইমরানের কেবিনের সামনে এসে নক করতেই অনুমতি এলো ভেতরে যাওয়ার। ল্যাপটপে কাজ করছে ইমরান। মোনা ক্ষীণ স্বরে বলল। আমার তো কাজ শেষ, বাসায় যাব। চোখ তুলে ইমরান মোনার দিকে লক্ষ্য করল। 15 দিনই অনেক পরিবর্তন। মেপে মেপে কথা বলছে। শাড়িতেও আজ বেশ পরিণত লাগছে। ল্যাপটপ শাটডাউন করে বলল। বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, একসাথে বের হব। সোফায় মাথা এলিয়ে হেলান দিতেই মনে হলো রাজ্যের ক্লান্তি চেয়ে এসেছে। চোখ লেগে গিয়েছে। ইমরান ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেল মোনা ঘুমিয়ে পড়েছে। ফোন করে পিয়নকে বলেছিল 1 কাপ গরম দুধ নিয়ে আসতে। সেটা নিয়ে মোনার পাশে বসলো। ওর কপালে হাত দিতেই চোখ খুলে ফেলল মোনা। দু চোখে ক্লান্তি আর ঘুমের রেশ। হেলে পড়েছিল মোনা। কাছে ঘেঁষে মোনাকে বুকে আগলে নিয়ে বলল। নাও একটু খাও। ভেঙে ভেঙে বলল। বমি আসবে, পারবো না। পারবে অল্প। ঘুমের রেশ কাটেনি। ইমরানের দিকে তাকিয়ে দেখে হাতে দুধের কাপ। মোনার মনে হলো স্বপ্নে ইমরানকে এত কাছে দেখছে। মোনা নড়ে চড়ে বসতেই ইমরান একটুখানি দুধ মোনার মুখে দিল। বাধ্য শিশুর মতো
মুখে নিল। বুঝতে পারছে না বাস্তব পৃথিবী এবং ঘুমন্ত জগতের তফাৎ কী। ঘুমের রেশের মাঝে ইমরান খাইয়ে দেয় সবটুকু। দুটুকু খাইয়ে ইমরান প্রশ্ন করল, কিছুক্ষণ পর যাবে? একটু ঘুমাবে? ইমরানের প্রতিটি কথা কর্ণে ধ্বনিত হচ্ছে। ঘুমের কারণে কথা বাড়ানোর শক্তি নেই। মাথা নেড়ে কোনো রকম বোঝালো ঘুমাবে। কাত হয়ে ঘুমিয়ে পড়ল ইমরানের বুকে। এসির টেম্পারেচার সামান্য কমিয়ে ইমরান গায়ের ব্লেজারটা মোনার গায়ে দিল। সেন্টার টেবিল টেনে মোনার হাত পা জুতা জোড়া খুলে দিল। নতুন জুতা পায়ে দিয়েছে, আন্দাজ করা যাচ্ছে। লাল হয়ে আছে পা দুটো। আলতো হাতে পায়ের তালুতে পায়ে ম্যাসেজ করে দিচ্ছে। মোনা ঘুমে আচ্ছন্ন, কপালে উষ্ণ পরশ দিয়ে বুকের মাঝে আগলে রাখল স্ত্রীকে। এর মাঝেই মোনার ফোন বেজে উঠলেই ইমরান ধরল। আরিন বেশ অবাক হলো ইমরান এসেছে শুনে। ঈশান বলেনি, সারপ্রাইজ দিবে তাই। ফোনে আরিন জানালো আজ মোনার কিছু টেস্ট করাতে হবে। ইমরান ফাইল পাঠিয়ে দিতে বলে নিজেই ডাক্তারের কাছে নিয়ে যাবে জানিয়ে বোনকে আশ্বস্ত করল। সুখের সময়ের পরিসর খুব কম, আনন্দে কেটে যায় মোনার আজকের ঘুম। শরীরের সব রকমের ক্লান্তি এক ঝলকে মুছে দিল। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো ইমরানের বুকে। নড়েচড়ে উঠতেই ইমরান সাবধান করল। আস্তে। ইমরানের দিকে তাকিয়ে দেখে মোনার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখ। মোনার পা দুটো তখন ইমরানের কোলে। হতচকিত হয়ে পা সরাতে গেলে মৃদু ধমক খেল। মোনালিসা, আস্তে। কি হয়েছে? আমতা আমতা করে বলল, সরি, আমি খেয়াল করিনি ঘুমের মাঝে। কেন সরি? তোমার পা আমি তুলেছি। আমার মনে হলো ঘুমের মাঝে পা ব্যথা করছে, টান লাগছে। বলেছিলে একবার, এটা খুব স্বাভাবিক। শরীরের ব্যথা বাড়বে সময়ের সাথে সাথে। এখন ব্যথা আছে? অনেকটা কম। আমি কি আপনাকে ঘুমে অনেক জ্বালিয়েছি? না, একদম জ্বালাওনি। শরীর যখন এত খারাপ গাড়িতে বললে না কেন? অফিসে না আসলেই তো হতো। মামা বলল সাইন লাগবে, কাজ পিছিয়ে যাবে তো। আচ্ছা, এখন উঠো, একটু ফ্রেশ হও, আমাদের হসপিটালে যেতে হবে। মোনা বিস্মিত হয়ে বলল, কেন? কার কি হয়েছে? তোমার আজ টেস্টের ডেট আছে, ভুলে গেলে কি করে? মোনা জিভে কামড় দিয়ে বলে, ইস, একদম ভুলে গিয়েছি। কি যেন হয়েছে, সব ভুলে যাচ্ছি। সব মনে রাখতে হবে না, মনে রাখার জন্য আমি আছি। তাড়াতাড়ি যাও, রাস্তায় জ্যাম পড়তে পারে। বাসায় ফিরে বিশ্রাম নিবে। মোনা বের হতেই দুজন বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। মোনা গাড়ি তো কেমন যেন নিস্তেজ। ইমরান কাছে টেনে জিজ্ঞেস করল, শরীর বেশি খারাপ লাগছে? মাথা নাড়িয়ে জানালো, না। তবে চুপ করে আছো যে? কথা বললেই ভুল করব, আবার বকা দেবেন, আবার রাগ করবেন। ইমরান গম্ভীর মোনাকে কাছে ডাকল, শক্ত করে ধরে বলল, কেন রাগ করব? আমি কথা বেশি বলি? কে বলেছে? নিজেই বুঝতে পেরেছি। বেশি বুঝবে না, তুমি অবশ্যই কথা বেশি বলবে। আমার বাচ্চাটা কি গোমরা হবে নাকি? আমি চাই তোমার মতো চটপটে হোক, নেচে লাফিয়ে বেড়াক। মোনার মাথা নত। ইমরান মুখ তুলল আজলে। মোনা তাকিয়ে বলল, আমি তো বোকা। কে বলল? ঠিক সময় বুদ্ধি কাজে লাগাও কম, নতুবা ঠিকঠাক আছো। এখনো রাগ করে আছেন? দীর্ঘশ্বাস ইমরানের। কিছু একটা ভেবে বলল, তোমরা যা করেছো সহজে কি রাগ পড়ার মতো? না। সিরিয়াস ভঙ্গিতে ইমরান বলতে থাকলো, ইমরান মোনাকে বোঝাতে শুরু করলো, ঈশানকে একা ছাড়তে চাওয়া বা ওর নিরাপত্তার জন্য মোনা এটা করেছে সেটা না হয় ইমরান মানলো, কিন্তু তার ছোট্ট বাচ্চাটার কি দোষ? তাদের দুজনের ভুলের মাসুল কেন ওই ছোট্ট বাচ্চাটা দিবে? কিছু হলে কি ইমরান নিজেকে মাফ করতে পারতো? ঈশান যদি সেদিন একা বের হতো, ইমরান হয়তো মোনার দিকে একবারও আঙুল তুলতো না, কারণ ইমরান আগে থেকেই টের পেয়েছিল ঈশান এসব করেছে। হাম্মাদ, সোহান, রবিন এবং সজীব সকলেই জানতো ঈশান কিছু একটা করবে, কিন্তু মোনা থাকবে এটাতে সবাই ঘাবড়ে গিয়েছে। ঈশানকে হ্যান্ডেল করাটা কঠিন, কিন্তু মোনাসহ হ্যান্ডেল করাটা ওদের জন্য অস্থিতিকর ছিল। আল্লাহ সহায় হয়েছে, তাই সবাই এখন ইমরানের সামনেই আছে। ইমরান যখনই শুনলো সাথে মোনা আছে, তখন ইমরানের মস্তিষ্কটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ইন্টারেস্টিং, বারবার বলছে, ইমরান তুই সব হারাবি, সব। কি আছে ইমরানের কাছে মোনা আর ঈশান ছাড়া? মোনার দু চোখে পানি। ইমরান চোখের পানি মুছে দিয়ে বলল, যা হয়েছে অনেক হয়েছে, আর কাঁদতে হবে না।
যেহেতু গত 15 দিন কষ্ট পেয়েছো আমার দ্বারা, তাই খুব সরি। তবে এই কথা একদম ঠিক নয়, কষ্ট দিয়েছি। এত ছুটোছুটিতে ছিলাম বাবাকে নিয়ে, বাসায় ফোন দিয়ে সবার সাথে কথা বলবো সেই উপায় ছিল না। হ্যাঁ, শুনেছি আমি। আপা আর ঈশান্ত বলে যে আপনি জেদ করে কাউকে ফোন দেননি। এটা ভুল ধারণা, জেদ দেখাতে হয় সামনাসামনি, দূর থেকে জেদ দেখায় কাপুরুষ। আমি দূরে জেদ দেখাই না। অবশ্যই খোঁজ নিতাম পরিবারের, কিন্তু কেমো দেওয়ার পর বাবার শরীর এত কলাপস করছিল, আমি ঘাবড়ে গিয়েছিলাম। বাবা এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ স্টেবল। হসপিটাল থেকে যাবে দেখে আসতে? মোনা ঠোঁট প্রশস্ত হাসি দিয়ে বলে। হ্যাঁ, প্লিজ নিয়ে যাবেন। ইমরান সম্মুখ গ্লাসে নজর রেখে মুচকি হেসে বলল। এভাবে হাসলে নিয়ে যাব? মোনা হেসে দিল। ভেতরটা শান্তি পাচ্ছে, মানুষটার রাগ কমেছে। গেটের কাছে গাড়ি থামিয়ে দিল ইমরান মোনার অনুরোধে। গাড়ি থেকে নেমে মোনা একাই ভেতরে ঢুকলো। একপাশে দাঁড়িয়ে মাথার হিজাবটা খুলে নিল। ইমরান পেছনে দাঁড়িয়ে আছে। বাড়ির রাস্তা ছেড়ে বাগানে নেমে গেল, জুতো জোড়া একপাশে রেখে। সন্ধ্যা নেমেছে বহু আগে। হাওয়ার তেজ বেড়েছে। এক হাতে ব্যাগ, হিজাব, অন্য হাতে চুলের ক্লিপটা খুলে দিতেই কেশরাজি কাঁধ বেয়ে নেমে এলো। বাতাসে কামিনীর গন্ধ শোভা পাচ্ছে। এলোমেলো হাঁটছে মোনা, পেছনে ইমরান। চুপ করে বৃষ্টির ছিটা কপালে পড়ল। চোখ বন্ধ করে মোনা বলে উঠল। ইমরান সাহেব, আমি 4 বছর আগে এখানে বসে মিন্নির সাথে খেলতে খেলতে আপনাকে চ্যালেঞ্জ ছুড়েছিলাম, মনে আছে? মুগ্ধ হয়ে মোনাকে দেখছে ইমরান। মনে হলো যেন কন্যার ভেতরে বন্দি আত্মা আজ ছাড়া পেল গহীন কারাগার থেকে। কেমন প্রজাপতির মতো খোলা আকাশে ওড়ার স্বাদ অনায়াসে লুফে নিচ্ছে। অলোকনান্দা ছিঁড়ে কানে গুজল নিজেই। অপেক্ষা করেনি ইমরান গুজে দেওয়ার। সেই 4 বছর আগেও ছাদের কাছ থেকে অলোকান্দাটা ছিঁড়ে কানে গুজেছিল। কেউ একজন বলেছিল সুন্দর সময় ফিরে আসে। আজ হয়তো সেই দিনটা। বৃষ্টির ফোঁটা বাড়ছে, গলায় নমনীয়তা রেখে ইমরান বলল। ভেতরে চলো। একটু পর। বৃষ্টি বাড়ছে, ক্ষতি হবে, সুস্থ হলে ভিজবে, বারণ থাকবে না। আমি তো সুস্থ, মা হওয়া কি অসুস্থতা? না, মা হওয়া নিয়ামত, যা সবাই পারে না। তবে আজ সুস্থ নও। আচ্ছা, আমি কি অযোগ্য মা? ইমরান এগিয়ে এসে হাসল শব্দহীন। মোনার ডান হাত ধরে বাড়ির দিকে এগিয়ে গেল। পুনরায় মোনার প্রশ্ন। বলুন না, আমি কি অযোগ্য? বাড়ির ভেতর ঢুকে সিঁড়ির কাছে থামল। সিঁড়ি ভাঙতে কষ্ট হবে ভেবে কোলে তোলা মোনাকে কোলে তুলে বলল। যোগ্যতার সংজ্ঞা মুখে প্রকাশ করা যায় না। তবে বুঝবো কি করে আমি কতটা যোগ্য? আমার তো মা নেই। দরজার কাছে সে মোনাকে নামিয়ে দিয়ে বলল। পুরোপুরি যোগ্য মা কিনা জানি না, কারণ আমি নিজেও যোগ্য বাবা নই। যোগ্য বাবা হলে 2 সন্তানের নিরাপত্তায় আমারও ঘাটতি থাকতো না। একটা কিছু ব্যবস্থা করতে পারতাম, সেটা করিনি তো। তাই যোগ্যতার সংজ্ঞা এক বাক্যে হয় না। তবে সন্তানের দিক থেকে বিবেচনা করতে গেলে তুমি অর্ধেক যোগ্য। ঈশানের মা হতে পেরেছ, ঔশানের পারোনি এখনো। হয়তো সে ধরনীতে আসলে পরিপূর্ণ মা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এমন কাট কাট কথা বলেন কেন? ইমরান হেসে কলিং বেল চেপে পড়ল। মিথ্যা বললাম? মোনা মুখ ফিরিয়ে দরজার দিকে তাকালো। নূরজান বেগম দরজা খুলে নাতজামাই এবং নাতনিকে দেখে আনন্দে আটখানা। জড়িয়ে ধরলেন নাতনিকে। মামুন সাহেব এগিয়ে এলেন, ইমরানকে জড়িয়ে ধরল। একে একে সবাই মহা খুশি ওদের পেয়ে। মোনা ছুটে গেল বাবার রুমে। উপরের ইউনিটে আপাতত তালা। মিনাজ এখানে থাকলেই সুবিধা। মা বাবা ভাই বোনের যত্নে থাকবে। মায়ের হাজবেন্ড শহরে বাইরে গিয়েছে কাজে, তাই শ্বশুরবাড়িতে বলেছে কিছুদিন বাবার বাসায় থাকবে। ভাইকে যত্ন করতে চাই পাশে থেকে। কম কষ্ট তো পায়নি ভাইটা। মিনাজ মেয়েকে পেয়ে খুশি হলো। প্রতিবার কেমো দেওয়ার পর একেবারে দুর্বল হয়ে যায়। মোনা বাবার শরীরের দিকে তাকিয়ে বলল। আবার যখন স্কুলে যেতাম অনেকে বলতো মনার বাবা অনেক স্মার্ট, মনার বাবার চুলগুলো অনেক ঘন, মনার বাবার ঘন কোকড়া চুল পেয়েছে। অথচ এখন আমার বাবার মাথায় চুলই নেই। এখন আমার বাবা আর আমার বাবা আগের মতো শক্তিমান হয়ে ফাইট করতে পারে না। মিনাজ হাসি মুখ রেখে বলল। মোনার দোয়ায় ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন মোনা কেমন আছে? বাবার বুকে মাথা রেখে বলল। মনা আলহামদুলিল্লাহ ভালো আছে।
মোনার বাবার ছোট্ট পরি, নাতনিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তবে বুঝলে কি করে নাতনি? নাতিও তো হতে পারে। মন বলছে। ইমরান পাশে বসে বাবা মেয়ের খুনসুটি দেখছে। মিনহাজ ইমরানকে ইশারা দিয়ে প্রশ্ন করলো, চুপচাপ কেন? এমনি কিছু বল। তোমাদের দেখছি, কি দেখছিস? ভাবছি তোমার মেয়েটাকে চর মারলাম, কিছু বললে না। কেউ যদি আমার মেয়েটাকে চর মারে তবে আমি কিভাবে ধৈর্য ধরবো? পারবি যদি তোর মেয়েও একটা ইমরান পায়, যদি তোর মেয়েও স্বামীর অবাধ্য হয়ে নাতি নাতনির জীবনের ঝুঁকির কারণ হয়, তখন আমি যা পারিনি তুই তা পারবি? চরটা আমার মারা উচিত ছিল। আমার জায়গায় হলে চরটা তুই মারতে। ঈশানকে শাসন করার অধিকার যেমন মোনা অর্জন করেছে, মোনাকে শাসন করার অধিকার ইমরানের 1000 বার আছে। এখানে আমার আপত্তি করা সাজে না। ইমরান ঈষৎ হেসে মাথা নাড়ল। মিনহাজের দিকে তাকিয়ে বলল, আবারও সরি। ইমরান থাম, এই নিয়ে বেশ কয়েকবার বলেছিস। বলা ভালো, কৈফিয়ত তো সবাইকে দেই না, আর আমি সহজে মাফ চাইও না। তবে তুমি আপা তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলে অপরাধী হয়ে থাকবো নিজের কাছে। আমরা জানি তুই কে, আর বলতে হবে না। মোনালিসার দিকে তাকিয়ে বলল, মোনালিসা, তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? কোনটা? যোগ্যতা। তোমার বাবা একজন যোগ্য বাবা। মিনহাজ সহ বাকিরা ইমরান মোনার দিকে কৌতূহলী হয়ে বোঝার চেষ্টা করছে ইমরান কি বোঝাতে চেয়েছে। মিনহাজ কিছুটা আন্দাজ করে বলে উঠল, বাবা হিসেবে যোগ্য আমার চেয়ে তুই বেশি। নিজের ভুল বুঝতে পারার মতো কাজ কজন পারে? আমাদের ঈশান সেদিনের পর থেকে প্রতিদিন একটাই আফসোস করে যাচ্ছে, পাপাকে কষ্ট দিয়েছে। কিছুক্ষণ আগে এসেছিল সুবহানের সাথে, আমাকে বলল, না ভাই, আমার পাপ্পা আমার কারণে এত কষ্ট পেল, আমি নিজেকে মাফ করব না। আমার জন্য পাপ্পার চোখে কষ্ট দেখেছি আমি। পাপ্পা মাকে অনেক যত্ন করে ভালোবাসে, অথচ আমার ভুলের জন্য সেদিন মায়ের এমন অবস্থাতেও মারলো। আমাকে মাফ করে দিন। ইমরান বিস্মিত হয়নি, হাসছে আনমনে। সে জানে তার শিক্ষা বিফলে যাবে না, খানিকটা নড়ে পড়ে হয়, তবে সেই ভুল শুধরেও যায়। চরমভাবে বিস্মিত নিয়ে মোনা তাকালো ইমরানের দিকে। কণ্ঠনালী শব্দ প্রেরণে এমনি বাধা দিল যে মুখে রা শব্দটুকু উচ্চারণ হলো না। মোনার মনে হলো শেখার অনেক কিছু বাকি এই মানুষগুলো থেকে। কখনো শিখেছে বাবার কাছে, কখনো বা ইমরান সাহেব, আজ ঈশান। মোনা শুকরিয়া আদায় করতে পিছুপা হয় না। তার পাশে থাকা প্রতিটা পুরুষ তাকে আগলে নেয় নিজের করে। দাদি মোনার মাথায় হাত রেখে বলল, আমি মন দেখা দোয়া করি আমার নাতির লেগা সুখে থাকুক। রুমের মাঝে রং তুলির ছড়াছড়ি, গালে রং, হাতে রং। ইজেলায় ক্যানভাস রেখে তুলির আঁচড় কাটছে একের পর এক। চুলগুলো সব গুছিয়ে মাথার ছাদে শঙ্খের কাঁটা দিয়ে আটকানো। এই কাঁটা কিনেছিল কক্সবাজার থেকে। ইমরান কিছু বিশেষ জিনিস সেবার কিনে দিয়েছিল। শঙ্খের কাঁটা, কাঠের আরশি, ঝিনুকমালা, ঘেরওয়ালা স্কার্ট। আজ সেই সব কিছুতে নিজেকে সাজিয়ে আঁকতে বসেছে সমুদ্র সৈকতের ছবি। ক্যানভাসে সমুদ্রের নীল সাদা জলরাশি যেন ফুটিয়ে তুলছে বাস্তব প্রতিচ্ছবি। দুপা ছড়িয়ে ফ্লোরে বসে এই কাজ করছে। স্বাধীন সবে শুধু খেতে দেয়, শুতে বলে, কাজ করতে দেয় না। দেখতে দেখতে মোনার মা হওয়ার জার্নি 5 মাস। এই 5 মাসে ইমরানের যত্নের কোনো ঘাটতি হয়নি। মোনার এক একটা খায়েশ এক একভাবে সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টায় আছে ইমরান। ইমরানের অনুপস্থিতিতে ঈশান থাকে পাশে। ডাক্তার মোনাকে রুটিন করে মাঝে মাঝে হাঁটতে বলেছে। একেবারে শুয়ে বসে থাকাটাও ঠিক নয়। প্রায় ভোরে ইমরান জগিং করে এসে বাগানে মোনাকে নিয়ে কিছুক্ষণ হাঁটে, গল্প করে, গাছে পরিচর্যা করে, আর পাশে শেপার্ডের সাথে দুষ্টামি করে ঈশান। মিন্নিকে মোনার জন্য আনা হয়েছে এই বাড়িতে। উড়ে উড়ে বেড়ায় পাখিটা। দেখতে দেখতে মিন্নিও আজ অনেক বছর। মোনা চেয়েছিল উন্মুক্ত করে দিবে মিন্নিকে। খাঁচার দরজা খুলে দেবার পর মিন্নি উড়ে তো গেলই না, বরং মোনার পিছে পিছে ঘুরে মুনিয়া মুনিয়া করে। মায়ের মুখে শুনতে শুনতে মিন্নি মাথার সেট করে নিয়েছে মুনিয়া শব্দটা। আপাতত মোনার পাশে বসে রং করা দেখছে।
রং করতে করতে কক্সবাজারের সুন্দর প্রতিটি স্মৃতি ভেসে উঠল মনের কোণে। সেই রাত ইমরানের ভালোবাসা সমুদ্রে ভেজা। আজ পরনে ইমরানের কিনে দেওয়া স্কার্ট আর টপ। মেঝেতে বসতে বারণ করা সত্ত্বেও মেঝেতে মাঝে মাঝে বসে। তবে আজ আইরিন সাহায্য করেছে। ইন্টারকমে কল দিয়ে রুবিনাকে ডাকলো। রুবিনা এসে ওঠালো মেঝে থেকে, বলে উঠল, রুবিনা আপা, আজকে কি আমাকে একটু রান্না করতে দেবে? রুবিনা দু হাতে না করে পরপর দুপাশে মাথা নাড়িয়ে বলল, একদম না ম্যাডাম, কিছুতেই না। স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবে। কি খাবেন তা বলুন, এনে দিচ্ছি। খাবো না, বানাবো। ক্যাশিউ নাট সালাদ। আমি করে দিচ্ছি। নো, আমি বানাবো প্লিজ। তোমাদের স্যার জানবে না, সব তোমরা করবে, আমি ইনস্ট্রাকশন দিব। হবে না। ঈশান এসছে? হ্যাঁ, 10 মিনিট হচ্ছে। এরই মাঝে মনের রুমে করা নালো। ঈশান ঢুকে মাকে সালাম দিয়ে বলল, কি করছো মা? বাবা, আমাকে একটু রান্নাঘরে নিয়ে চলো। তোমাদের বাবা ছেলের পছন্দের ক্যাশিউ নাট সালাদ করব। ঈশান মৃদু ধমকে বলল, কোনো প্রয়োজন নেই, পরে করবে। আমার ভালো লাগছে না রুমে, একটু রান্না করি প্লিজ। মায়ের আদরে বাহানায় হার মেনে মাকে নিয়ে বের হলো। সিঁড়ি অব্দি এসে মনার হাত ধরে ঈশান নামাতে চাইল। দেখতে পেল মনার স্কার্টের জন্য পা ফেলতে কষ্ট হচ্ছে। মোনাকে কোলে তুলে নিল। দেখতে ঈশান বেশ বড়, বাবাকে ছাড়িয়ে যাচ্ছে দিনকে দিন। মোনাকে কোলে তুলে নেওয়া যেন এদের বাবা ছেলের কাছে পুতুল কোলে নেওয়ার সদৃশ্য। স্কার্ট দেখে বকতে বকতে বলল, কি পরেছো মা এইগুলো? মুড়িয়ে পড়বে। চাচিকে তো দেখতাম একটা ডানাওয়ালা জামা পরতো। ডাইনিংয়ে এসে মোনাকে নামিয়ে দিল। বিকেলের নাস্তা রেডি করছে আইরিন। তুষি ইতুকে নিয়ে হাজির হলো। মোনা অবাক হয়ে তুষিকে বলল, তুষি আপু কি ডানাওয়ালা জামা পরেছিলে তুমি ইতু হওয়ার সময়? তুষি তবদা খেয়ে বলে, ডানাওয়ালা মানে কি বলো ভাবি? ঈশান বলল তুমি নাকি ডানাওয়ালা জামা পরেছিলে। ঈশান সবাইকে থামিয়ে বলল, থামো তোমরা, বুঝিয়ে বলি। চাচি, ওই যে তুমি কেমন কতগুলা জামা পরছো না, হাত মেললি ডানা লাগলো, কিছুটা বাদুড়ে ডানা, একদম ঢিলা ঢালা, আরাম আরাম। ওগুলা মাকে পরতে বলেছিলাম, এতে মা আর বোন দুজনই আরাম পাবে। তুষি, আইরিন আর রুবিনা দু অধর আগলা করে তাকিয়ে আছে। ছেলে বলে কি বাদুরের ডানা? অকমরসাত রুবিনা অট্ট হাসি দিয়ে বলল, ঈশান, ওটা কাফতান, বাদুড়ি টানা না। আইরিন এবং তুষিও হাসছে। ঈশান ভুরু কুচকে বলে, কাফতান না ক্যাপ্টেন, ক্রিকেট খেলা হয়, ডিফেন্স জবের ডেজিগনেশনে হয়। ঠিকঠাকভাবে বলো আন্টি। আর কাপড় চোপড়ের নাম কোনো ক্যাপ্টেন হবে, ওটার নাম ডানাওয়ালা জামা। মনে হাসতে হাসতে পেট ধরে চেয়ারে টেনে বসলো। ঈশান থামিয়ে বলল, বাবা থাম, আমাকে একটা ডানাওয়ালা জামা কিনে দিস, ওটা পরবো। এরপর সারা ঘর ডানা মেলে মিন্নির মতো উড়বো। মজা নিলে মা? মনে মুখ দিয়ে হাসি চেপে দুপাশে মাথা নেড়ে বলল, একদম না, এত বড় স্পর্ধা আমার নেই। ঈশান চাচির দিকে তাকিয়ে বলে, তোমার ডানাওয়ালা জামা কই পাওয়া যায়? তুষি হাসতে হাসতে বলে, অনলাইনেও পাবে, শপেও পাবে। আমার নামে মাকে দেখে কয়েকটা অর্ডার দিও তো, আমি তো এসব চিনি না। আর রুবিনা আন্টি, খবরদার এসব জামাকে বাইরে ক্যাপ্টেন বলবা না, লোকে হাসবে। আরিন থামিয়ে বলে, ওরে বেকুপরে ক্যাপ্টেন না, ওটার নামই কাপ্তান। শাড়ি, থ্রি পিস, জিন্স, টি শার্ট যেমন পোশাকের নাম তেমন কাপ্তানও পোশাক। এটা প্রাচীন পোশাক, ফার্সিতে প্রচলন হয়েছিল। সুতি বা লিনেনের কাপ্তান গরমের বেশ আরামদায়ক। মাঝে মাঝে আমিও পরি। আগে তো নারীদের পাশাপাশি পুরুষেরা পরতো, এখন যুগের পরিবর্তনে শুধু নারীরা পরে, বুঝতে পারলি? ঈশান নাক মুখ কুচকে বলে, পোশাকের কি অকাল পড়েছিল যে এসব কাপড় পুরুষ পরতো? কেমন লাগবে ভাবো আমি যদি এই পোশাক পরি। মোনা হাসতে হাসতে বলে, বেশ সম্ভব, চমৎকার। ঈশান ডানা মেলে উঠছে ডানাওয়ালা পোশাক পরে। ব্যাটম্যান ঈশান উইথ ইয়ংস। মা লাগবে না প্লিজ, আর আমাকে নিয়ে ভেবো না মনে মনে, কেমন বিচ্ছিরি লাগবে। ওই যে এখন ভাইরাল ভাইয়া আক্তার আপুগুলোর মতো লাগবে। আমি এই সাধারণ ডেনিম আর টি শার্টেই ভালো, তবে তোমাকে আমি কটা কিনে দিচ্ছি, কেমন পরবে? হ্যাঁ,
আমার ভালো লাগবে তুমি বললে। ঈশান নুডলস বাটিটা টেবিল থেকে তুলে সোফায় বসে টিভি দেখায় মনোযোগ দিল। এদিকে তুষি আইরিনরা ডাইনিংয়ে ঈশানকে নিয়ে হাসাহাসি করতে ব্যস্ত। এর মাঝে ইমরান চলে এসেছে। আইরিন বকাবকি করছে মোনা কেন রান্না করেছে তা নিয়ে। ফ্রেশ হয়ে এসে ইমরান টেবিলে চেয়ার টেনে বসে বোনকে ইশারায় বারণ করছে। মোনা রান্নাঘর থেকে বের হয়ে ইমরানকে দেখে খানিকটা ভীত হয়ে পড়ল। শুধু আজকে? ইমরান মাথা নেড়ে সায় দিয়ে বলল। ঠিক আছে করো। মোনা পুনরায় নিজের কাজে লেগে পড়ল। এদিকে আইরিন ভাইয়ের কাছে এসে বলল, বাড়িতে কি কাজের মানুষের অভাব? ও কেন কাজ করবে? আপা করুক, যা করতে চায় দাও। কষ্ট হয় এমন কিছু না করলেই হলো। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে হয়তো বিরক্ত। কিছুক্ষণের মাঝে খাবার রেডি করে মোনা টেবিলে দিল। ইমরান খেতে খেতে আর চোখে মোনাকে দেখছে। আগে চেয়ে অনেকটা স্বাস্থ্যবান লাগছে, গালগুলো ফুলেছে, স্কার্ট পরাতে চেহারে বাচ্চামো ভাব ফুটেছে। দূর থেকে দেখলে মনে হবে না যে অন্তঃসত্ত্বা। সহসা চোখ গেল মোনার ডান গালে তুলির আঁচড়ের রঙে। দেখতে বেশ আদুরে লাগছে। নন আর রিক্তা আসার কথা আছে। ইমরানের পাশে চেয়ার টেনে বসে মোনা আনন্দের সাথে বলল, একটা ম্যাজিক দেখবেন? ইমরান থতমত খেয়ে গেল। ঈশান শুকনো ঢোক গিলে বলল, মা আবার ম্যাজিক? মোনা মাথা নেড়ে বলল, এটা সেই ম্যাজিক নয়, এখনই না। এরই মাঝে নয়ন এবং রিক্তা এসে যোগ দিল। ইমরানের অন্য পাশে নয়ন বসল। মোনা রাবিয়াকে বলে একটা বাটিতে দুটো ডিম এনে ইমরান এবং ঈশানের সামনে দিল। ইমরানকে বলল, একটা তুলুন তো ইমরান সাহেব। ইমরানের কাছে ব্যাপারটা ঘাপলার মনে হলো, তবু স্ত্রীকে খুশি করতে যেই না ডিমে হাত দিল। ডিমটা জেলির মতো লাগলো, মনে হলো কোনো তুলতুলে বল। এই প্রথম এতটা ঘাবড়ে গিয়ে বাটি থেকে হাত সরিয়ে নিল। জোর আওয়াজে বলল, হোয়াটস দিস? ভারী আওয়াজে ডাইনিংয়ের বাকিরাও চমকে উঠল। ঈশানকে সাথে ঈশান ভয়ে পিছিয়ে বলে, মা পাপ্পার কিছু একটা হয়েছে, আমি ধরলে ডিম কামড়ে দিবে। নয়নের দিকে বাটি এগুতে নয়ন মানা করলো। ইমরান বিস্ময় নিয়ে মোনাকে দেখছে। জোরে জোরে পর নয়ন ধরল, ধরার পর লাফিয়ে চেয়ার থেকে উঠে পড়ল। আল্লাহ আল্লাহ, এটা কি? মোনা ভয় লাগিয়ে সবাইকে বলল। এখন এখান থেকে একটা আলাদিনের দৈত্য বের হবে। মাঝে ইমরান হাত নাকের কাছে নিয়ে দেখল গন্ধটা কেমিক্যাল টাইপ। একটু জিহ্বা দিয়ে টেস্ট করলো, ভীষণ অবাক হলো। মেয়ের মাথায় এসব এলো কি করে? মোনার দিকে তাকিয়ে বলল, মোনালিসা, এসব দুষ্টুমি কি আগে করেছো কখনো? মোনা দুপাশে মাথা নেড়ে পড়ল, একদম না, এই প্রথম। ইমরান কপালে হাত দিয়ে পড়ল, বুঝছি। ইনশাল্লাহ যে আসবে সে আমার মাথার চুলগুলো রাখবে না। এত বছর যা করনি, এখন কেন এই বিচ্ছুপনা করতে হচ্ছে? কাজের কি অভাব পড়েছে? নয়ন ইমরানের দিকে তাকিয়ে বলে, কি ছিল এটা? ডিমের মতো কিন্তু ডিম না, কেমন নরম তুলতুলে। ইমরান হতাশ গলায় বলল, ডিমই ছিল, ভিনেগারে ডুবানো। কালকে থেকে হয়তো ডুবিয়ে রেখেছে। 24 ঘন্টা রাখতে হয়, তাই বাটিতে ডিম ধরার পর ডিমের খোসাটা নরম লেগেছে। কারণ খোসা ক্যালসিয়াম কার্বনেটের তৈরি, আর ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। ভিনেগার ডিমের খোসার ক্যালসিয়াম দ্রবীভূত করে, কিন্তু খোসার পর্দার মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না। এর ফলে রাবারি পর্দা তৈরি হয়, যা ডিম ভাঙা ছাড়াই লাফিয়ে উঠতে সাহায্য করে। তুই এখন এই ডিম দিয়ে বাউন্স করতে পারবি? উপস্থিত সকলের কপালে চোখ। মোনা সবকটা দাঁত দেখি হাসছে। ইমরান অসহায় চোখে তাকিয়ে বলল, আর কি কি প্ল্যান আছে? আপাতত আর কিছু না, এমনি দেখলাম শিখে মজা লেগেছে তাই। ঈশান এগিয়ে সে ডিম তুলল। এবার সে বেশ মজা পাচ্ছে। খুশি হয়ে মাকে বলল,
মা আমাকে শিখিয়ে দাও তো, বেশ মজার এক্সপেরিমেন্ট। কোনো দরকার নেই মোনালিসা, বুঝতে পারছো তোমার এসব দুষ্টুমি বেবি শিখবে। মানে কেন মাথাটাকে এসব দুষ্টু কাজে ব্যস্ত করছো? আমি সারাদিন কি করব? যা ইচ্ছে করো, তবুও প্লিজ এসব না। সত্যিই তো যা ইচ্ছে তাই করব। না, আবার মাথায় কি গোলযোগ পাকাচ্ছ? শুধু আপনাকে জ্বালাবো, চলবে? দীর্ঘশ্বাস ফেলে পড়ল। ঠিক আছে, জ্বালিও, তবু এসব করো না। কখন কি দুর্ঘটনা ঘটাবে বলা যায় না। বাগানে হাঁটছে দুজন। ইমরান বেশ কিছুদিন হচ্ছে জমিদার বাড়ির সমস্যা পুরোপুরি সমাধান করেছে। এত বড় জমিদার বাড়ি ধূলিসাৎ করা কম কথা ছিল না। ভেবেছিল ঐতিহাসিক স্থান হিসেবে রেখে দিবে, কিন্তু এই জায়গা ভয়ঙ্কর হয়ে ওঠে রাত্রিতে। কারো জীবনে কোনো ঝুঁকি না নিয়েই মাটির সাথে মিশি বিস্তীর্ণ বিরান ভূমিতে পরিণত করল। অদ্ভুত ব্যাপার হলো, এখানে ড্যানিয়েলের কোনো অস্তিত্বই ছিল না। দুনিয়াতে মানব জীবন ক্ষণস্থায়ী। ভালো খারাপ সব কিছুর পুরস্কার পরকালে যেমন আছে, তেমনি এই পৃথিবীতেও আছে। সে কথা কিছু অদম বুঝো না বোঝার ভান করে জীবনটাকে পাপচারে ভরিয়ে তোলে। ফলস্বরূপ ইহকাল এবং পরকাল দুই হারায়। নয়ন ঘোর ভাঙিয়ে প্রশ্ন করল,